ওকে, আমাদের উইক 2 এর দুটো ক্লাস আজকে, উইক 2 এর লেসন 3 এন্ড লেসন 4 দুটো ক্লাস আমরা আজকে নিব। তো উইক 3 এর যে উইক 2 এর যে প্রথম ক্লাসটা আছে সেটা হচ্ছে লেসন 3। তো এলিমিনেশন মেথড, এটা নিয়ে আমাদের প্রথম ক্লাস। তো এর আগে আমরা অলরেডি দেখে আসছি যে কিভাবে আমাদের লিডিং ওয়ান বের করতে হয় এবং লিডিং ওয়ানের নিচে জিরো বের করে কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটা দেখে আসছি। তো এর পরে যেটা দেখতেছি সেটা হবে এর একটু সেই আগের প্রসেসই থাকবে, সেখানে নতুন কিছু অ্যাড করা হবে বা নতুন ভাবে আমরা একটু ইনক্লুশন করব। তো সেটা নিয়ে আমরা এলিমিনেশন মেথডের ক্লাসে যাচ্ছি আজকে। তো মেথডে যাওয়ার আগে আমাদের কিছু সংজ্ঞা আছে, এগুলো একটু আমাদের বোঝার জন্য জানা দরকার। প্রথমটা হচ্ছে ইসিলন ফর্ম। তো আমরা আগের যে এক্সাম্পলে দেখেছি, উই সলভড এ লিনিয়ার সিস্টেম ইন দ্য আননোন এক্স ওয়াই এন্ড জেড বাই রিডিউসিং দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স টু দ্য ফর্ম। তো ওইখানে দেখবা যে আমাদের লিডিং ওয়ান আমরা করেছিলাম যেটা, লিডিং ওয়ানের নিচে শুধু জিরো বানিয়েছিলাম, যে লিডিং ওয়ান তার নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো, লিডিং ওয়ান এর নিচে কিছু নাই, তাও করা হয়নি। কিন্তু লিডিং ওয়ানের নিচে যেমন জিরো, লিডিং ওয়ানের উপরেও তেমন যদি জিরো বানানো হয়, এই প্রসেসটাকে বলা হচ্ছে reduced row echelon form। এখানে দুটা ফর্ম, একটা হচ্ছে ইসিলন ফর্ম আর একটা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। ইসিলন ফর্মে হচ্ছে লিডিং ওয়ানের নিচে শুধু জিরো হবে, উপরে যে কোনো সংখ্যা থাকতে পারবে। আর রিডিউসড রো ইসিলন ফর্মের মেইন কথা হচ্ছে লিডিং ওয়ানের নিচে যেমন জিরো, লিডিং ওয়ানের উপরেও তেমন জিরো। তো দুইটা পদ্ধতি, একটা ইসিলন ফর্ম যেখানে শুধু লিডিং ওয়ানের নিচে জিরো, আর রিডিউসড রো ইসিলন ফর্ম যেখানে নিচে এবং উপরে উভয় পক্ষেই জিরো থাকবে। ওকে, এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, যদি এটা বুঝতে তাহলে করতে পারো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দুটা পদ্ধতি কথা, দুটা জিনিস বললাম আমরা, রিডিউস রো ইসিলন ফর্ম এবং ইসিলন ফর্ম। তো আমরা এই দুটাকে এবার কোথায় ব্যবহার করব সেটা আমরা একটু এবার খেয়াল করি। তো আমরা রিডিউস রো ইসিলন ফর্ম এবং ইসিলন ফর্ম, আমরা প্রথম দিন যে পদ্ধতিটা শিখে আসছি সেখানে আমরা ইসিলন ফর্মকে অবলম্বন করেছিলাম, যে লিডিং ওয়ানের নিচে জিরো বানিয়ে তারপর মানগুলো বসিয়ে সলভ করেছিলাম। আর আজকে যেটা শিখবো সেটাকে আমরা রিডিউস রো ইসিলন ফর্মটাকে অ্যাপ্লাই করে সেই পদ্ধতিটা করব। তো লিডিং ওয়ানের নিচে জিরো বানানোর পদ্ধতি আমি শিখিয়েছি, লিডিং ওয়ানের উপরে জিরো বানানোর পদ্ধতিটা আমি বলতেছি। সো লিডিং ওয়ানের উপরে যদি জিরো বানাতে হয়, খেয়াল রাখো একটা কথা, লিডিং ওয়ানের নিচে জিরো বানাতে হলে প্রথম যে রো আছে সেই রো থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবো, মানে লিডিং ওয়ান প্রথমটা বের করলাম, তার নিচে বের করলাম জিরো, তারপরেরটা মানে সেকেন্ড রোতে লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো বানালাম, থার্ড রো পাইলাম, তার নিচে লিডিং ওয়ান পাইলাম, তার নিচে যদি থাকে তাহলে জিরো, মানে জিরো বানাতে হবে। আর যদি রিডিউসড রো ইসিলন ফর্ম করি তাহলে প্রথমে তো রো ইসিলন ফর্ম মানে ইসিলন ফর্ম করেই আসতে হবে, মানে লিডিং ওয়ানের নিচে জিরো বানাতে হবে, এবং লিডিং ওয়ানের উপরে জিরো বানানোর শর্ত হলো লাস্ট থেকে ফার্স্টে যেতে হবে, মানে লাস্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছি প্রথমে তার উপরে জিরো বানাবো, তারপরের মানে তার আগের যেটা ছিল লিডিং ওয়ান তার উপরে জিরো বানাবো, সর্বশেষ যে প্রথম রোতে লিডিং ওয়ান ছিল সেখানে তো আর উপরে কিছু থাকে না। সো এইভাবে করে শেষ করতে হবে। এখানে তো সাধারণত আমরা তিনটা দেখতেছি বা তিনটা রো দেখতেছি, সেজন্য সহজ হচ্ছে। যদি এরকম 5টা রো থাকে, 7টা রো থাকে, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট আর লাস্ট এইটার কাউন্ট হিসাব করতে হবে, যে লিডিং ওয়ানের নিচে জিরো বানাতে হলে যে কাজটা করতে হবে ফার্স্ট থেকে লাস্টের দিকে যেতে হবে, আর লিডিং ওয়ানের উপরে জিরো বানাতে হলে লাস্ট থেকে ফার্স্টের দিকে যেতে হবে। সো এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। না স্যার। স্যার আপনার আমরা যেটা আগে করছি আগে ইসিলন ফর্মে, তো আগে যদি রিডিউস রো ইসিলন ফর্মে করি তাহলে আগে ইসিলন ফর্মে করে নিয়ে তারপর রিডিউস রো। হ্যাঁ, সেটাই, মানে রিডিউস রো ইসিলন ফর্ম হচ্ছে রো ইসিলন ফর্মের একটু আপডেটেড ভার্সন। প্রথমে রো ইসিলন ফর্ম করতে হবে, তারপরে তো লিডিং ওয়ানের উপরে জিরো বানাতে হবে। প্রথম কাজ হচ্ছে লিডিং ওয়ানের নিচে যে রিডিউস রো ইসিলন ফর্ম এর
করতে হলে প্রথমে ইসিলন ফর্মটা করে আসতে হবে, তারপরের কাজ হচ্ছে যে লিডিং ওয়ানের উপরে জিরো বানানো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখান থেকে আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছে অলরেডি আমরা ওটা বুঝতে পেরেছি। সো আমরা এই মেথড দুটা কোথায় ইমপ্লিমেন্ট করতেছি সেটা দেখাচ্ছি। আমরা যে আজকে পদ্ধতিটা শিখবো সেটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। এখানে গাউস জর্দান এলিমিনেশন মেথড যেটা, এখানে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম, যেটা আমরা একটু আগে বুঝালাম যে লিডিং ওয়ানের নিচেও জিরো উপরেও জিরো। এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা যদি আমরা কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অথবা কোনো ম্যাট্রিক্সের উপরে অ্যাপ্লাই করি, তাহলে ওই পদ্ধতিটাকে বলা হবে গাউস জর্দান এলিমিনেশন মেথড। আমরা একটা পদ্ধতি ব্যবহার করে একটা মেথড পাবো, তাহলে মেথডটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড, আর ফর্ম বা যেটা আছে সেটা হচ্ছে রিডিউসড রো ইসিলন ফর্ম। আর প্রথম দিন যে ক্লাসে আমরা যে পদ্ধতিটা করেছিলাম সেটা ছিল কি রো ইসিলন ফর্ম, এবং সেই পদ্ধতিটার যদি মেথডের নাম বলো, সেই মেথডটার নাম হচ্ছে শুধুমাত্র গাউস এলিমিনেশন মেথড। তো প্রথম দিনের যে মেথডটা আমরা করেছি ওই মেথডটার নাম ছিল গাউস এলিমিনেশন মেথড। আর আজকে যে আমরা রিডিউসড রো ইসিলন ফর্মের মাধ্যমে যে মেথডটা করব সেটার নাম হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তাহলে এখানে কিন্তু পার্থক্য আছে। আমাদের প্রথমে জানতে হবে রো ইসিলন ফর্ম কাকে বলে, রিডিউসড রো ইসিলন ফর্ম কাকে বলে। রো ইসিলন ফর্মের মাধ্যমে যে ফর্মুলাটা পাওয়া যায় বা যে মেথডটা পাওয়া যায় সেটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথড, আর রিডিউসড রো ইসিলন ফর্মকে অ্যাপ্লাই করে যে মেথডটা পাওয়া যায় সেটা হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। এই ব্যাপারটুকু ক্লিয়ার আছে কিনা আমি আরেকবার বলতেছি, যে রো ইসিলন ফর্ম যেটা আছে লিডিং ওয়ানের নিচে যে শুধু জিরো বানাতে হয়, সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় যে মেথডটায়, সেই মেথডের নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড। আর রিডিউসড রো ইসিলন ফর্ম যেখানে লিডিং ওয়ানের নিচেও জিরো বানাতে হয় এবং লিডিং ওয়ানের উপরেও জিরো বানাতে হয়, সেই রিডিউসড রো ইসিলন ফর্মকে অ্যাপ্লাই করে যে মেথডটা পাওয়া যায় সেই মেথডটার নাম হচ্ছে গাউস জর্দান এলিমিনেশন মেথড। এবং আমরা কিন্তু আজকের এটা করলে দুটো মেথডে কিন্তু আমরা করতেছি। সো এই জিনিসটা খেয়াল রেখো, যদি বলে দেওয়া হয় যে এই ম্যাথটা গাউস জর্দান এলিমিনেশন মেথডে করো, তাহলে কিন্তু শুধু গাউস এলিমিনেশনের মেথডে করলে হবে না, গাউস জর্দান এলিমিনেশন মেথডে যে পদ্ধতি বলেছি সেটাকেই অ্যাপ্লাই করতে হবে। সো এটা খেয়াল রাখতে হবে। ওকে, এই বিষয়ে তো কোনো আর কোশ্চেন থাকার কথা না, যদি থাকে তাও করতে পারো এখন, বলো যদি সমস্যা থাকে। না স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, আমরা এবার একটা ম্যাথে যাচ্ছি, বা যে কোনো একটা কিভাবে করব সেই ম্যাথটা আমরা দেখি। আমাদের মনে করো একটা আমাদের এখানে ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা এখানে রো সংখ্যা আছে তিনটা, কলামের সংখ্যা আছে 1 2 3 4 5 6। তার মানে রো এর সংখ্যা হচ্ছে তিনটে এবং কলমের সংখ্যা হচ্ছে 6টা, মানে 3/6 একটা ম্যাট্রিক্স আমার দেওয়া আছে। তো বলা হয়েছে যে এটা গাউস জর্দান এলিমিনেশনের মেথডের মাধ্যমে দেখাইতে বলা হয়েছে, মানে আমরা যে গাউস জর্দান এলিমিনেশন মেথড করব রিডিউসড রো ইসিলন ফর্ম, সেই মেথডটা এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো এর মানে হচ্ছে আমাদের লিডিং ওয়ান খুঁজতে হবে এবং তার নিচে জিরো উপরে জিরো, এই পদ্ধতিটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে যে ফার্স্ট রো আছে তার এলিমেন্ট গুলো হচ্ছে 0 0 -2 0 7 12। তো এখানে যেগুলো আছে, তো এরপরে দেখো এর পরের যে রোটা আছে সেটা হচ্ছে 2 4 -10 6 12 and 28। খেয়াল করে দেখো আমাদের রো এর ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটা কি আছে, জিরো। সেকেন্ড এলিমেন্টটাও আছে জিরো। তার মানে এটা একটু মানে যদি এরকম থাকতো প্রত্যেকটা রোতে, যদি এরকম থাকতো যে প্রত্যেকটা রো এরই ফার্স্ট টু এলিমেন্ট জিরো আছে, যদি সেকেন্ড রো এর এই ফার্স্ট দুইটা এলিমেন্ট জিরো থাকতো, থার্ড রো এর ফার্স্ট দুইটা এলিমেন্ট জিরো থাকতো, তাহলে আমরা কনসিডার করতাম কি এখানে -2 কে আমরা 1 বানানোর চেষ্টা করতাম, মানে লিডিং ওয়ান বানানোর চেষ্টা করতাম। কিন্তু খেয়াল করে দেখো এখানে পরবর্তী যে রো দুইটা আছে এর প্রথম দুইটা এলিমেন্ট কিন্তু শূন্য ব্যতীত অন্য সংখ্যা আছে, 2 4 আছে। তো আমরা যেহেতু একটা পদ্ধতি জানি যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা নাই, তো এখানে অঙ্কের স্বার্থে আমরা কি করব, এটাকে রো ইন্টারচেঞ্জ করব। রো ইন্টারচেঞ্জ মানে হলো সেকেন্ড রোটাকে ফার্স্ট নিয়ে যাব, ফার্স্ট রোটাকে সেকেন্ডে নিয়ে যাব। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো ইন্টারচেঞ্জ করলে কোনো সমস্যা নাই। সো আমরা রো ইন্টারচেঞ্জ করব অঙ্কের প্রমাণের স্বার্থে বা অঙ্কের ভালোর স্বার্থে। তাহলে সেকেন্ড রোটাকে ফার্স্ট রোতে নিয়ে যাব, এখানে ইন্টারচেঞ্জ দ্য টপ রো উইথ অ্যানাদার রো, মানে প্রথম যে রোটা আছে তার সাথে যে কোনো একটা অ্যানাদার রো আমরা নিয়ে আমরা এটাকে কি করব, এটাকে আমরা ইন্টারচেঞ্জ করব।
তো করলাম, ইন্টারচেঞ্জ করলে আমাদের সেকেন্ড রোটা ফার্স্ট রোতে চলে যাবে, ফার্স্ট রোটা সেকেন্ড রোতে চলে আসবে। 2 4 -10 6 12 28, আর পরে চলে আসছে 0 0 -2 0 7 and 12। তার মানে সেকেন্ড রো যেটা ছিল সেটা ফার্স্ট রো হয়ে গেছে, ফার্স্ট রো যেটা ছিল সেটা সেকেন্ড রো হয়ে গেছে। এটা ইন্টারচেঞ্জ হয়েছে প্রমাণের স্বার্থে বা অঙ্কের ভালোর স্বার্থে। যাই হোক, এরপরের কাজ হচ্ছে লিডিং ওয়ান খোঁজা। তাহলে এবার ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট আমার আছে 2। এই 2টাকে আমাদের কি করতে হবে, 1 বানাতে হবে। আমি বলেছি যে লিডিং ওয়ান বা 1 বানাতে হলে গুণ অথবা ভাগ করতে হবে। তো গুণ ভাগ মানে হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করো অথবা হাফ দ্বারা যদি পুরো রোটাকে গুণ করে দাও, তাহলে আমাদের প্রথম এলিমেন্টটা কি 1 হয়ে যাবে। তো এখানে স্টেপ এখানে বলা হয়েছে the first row of the preceding matrix was multiplied by half। হাফ দ্বারা গুণ করা হয়েছে, অথবা 2 দ্বারা গুণ করলে হাফ 2 দ্বারা ভাগ করলেও হবে। তো যদি করি তাহলে এখানে 1 চলে আসবে, বাকি ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা এখানে লেখানো হয়েছে। তারপরের এলিমেন্ট গুলো কি করতে হবে, লিডিং ওয়ানের নিচের দুটো এলিমেন্ট জিরো বানাতে হবে, যেহেতু অলরেডি একটা এলিমেন্ট কি জিরো আমাদের আছে। বাকি থার্ড রোতে এখানে যে 2 আছে, এই 2টাকে আমাদের জিরো বানাতে হবে। জিরো বানাতে হলে অবশ্যই যেখানে লিডিং ওয়ান পেয়েছে এখানে এটার সাথে প্রথমে কিছু একটা গুণ করে এটা করে যোগ বা বিয়োগ করতে হবে। জিরো বানাতে হলে যোগ অথবা বিয়োগ করতে হয়। তো যেহেতু এখানে 2 আছে, তাহলে ফার্স্ট রোকে আমরা যদি -2 দ্বারা গুণ করি তারপর যদি যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যায়। এখানে লেখা হয়েছে যে -2 times the first row of the preceding matrix was added to the third row। তো থার্ড রো এর সাথে ফার্স্ট রোকে -2 দ্বারা গুণ করে যোগ করা হয়েছে। করলে এখানে আমরা 0 পাবো। তো 0 0 5 0 -17 -29 চলে আসছে। তো এইভাবে ক্যালকুলেশন করে এটা আমাদের চলে আসছে। তো ফার্স্ট রো পেলাম, রো এর লিডিং ওয়ান পেলাম, তার নিচে দুটো এলিমেন্ট জিরো পেয়েছি। তো ফার্স্ট রো এর কাজ আমার শেষ। এরপরে কাজ হবে আমাদের সেকেন্ড রো নিয়ে কাজ করা। প্রথমেই আমি বলেছি আমরা যে গাউস জর্দান এলিমিনেশন মেথড করব, এখানে প্রথমে কিন্তু রো ইসিলন ফর্ম করব, তারপরে লিডিং ওয়ানের উপরে জিরো বানাবো। তার মানে প্রথমের কাজ হচ্ছে লিডিং ওয়ানের নিচেই শুধু জিরো বানানো, লিডিং ওয়ানের উপরে জিরো বানানো কিন্তু একসাথে করলে হবে না, এটা খেয়াল রেখো। অনেকে দেখা যাবে যে লিডিং ওয়ানের এখানে পাইছি, এর নিচে জিরো পাইছি, কিন্তু সেকেন্ড রো এর ক্ষেত্রে এই 5 কে জিরো বানায় উপরের -5 কেও অনেকে জিরো বানাইতে চাবে, তাহলে কিন্তু ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ম্যাক্সিমাম থাকে। তো যার কারণে প্রথমে রো এসিলন ফর্ম করে তারপর রেডিয়াস রোতে যেতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তো প্রথমে আমরা লিডিং ওয়ান পেলাম, তার নিচে জিরো বানালাম। এবার সেকেন্ড রোতে দেখবো, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট যেটা আছে এটা বাদ আমাদের, কারণ এটা নিয়ে আমার কাজ নাই, কারণ এটা প্রথম লিডিং ওয়ানের নিচের এলিমেন্ট। তো এরপরে সেকেন্ড এলিমেন্টটাও জিরো আছে। তো এখানে আমাদের রো ইন্টারচেঞ্জ, এখানে আমাদের রো ইন্টারচেঞ্জের কোনো ব্যাপার আছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ দেখো সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্টটাও জিরো আছে। তো আমি এখানে কম্পেয়ার করতে পারি থার্ড রো এর সাথে, ইন্টারচেঞ্জ করার একটা পসিবিলিটি থাকে। যদি থার্ড রোতে যদি দেখা যেত থার্ড রোতে এখানে জিরো না থেকে অন্য কিছু এলিমেন্ট থাকতো, যেমন 1 থাকতো বা 5 থাকতো, এরকম কিছু একটা যদি থাকতো, তাহলে অঙ্কের প্রমাণের স্বার্থে এটাকে আবার ইন্টারচেঞ্জ করা যেত, সেকেন্ড রোকে আর থার্ড রোকে ইন্টারচেঞ্জ করা যেত। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি সেকেন্ড রো এর প্রথম দুটো এলিমেন্টও জিরো, থার্ড রো এর প্রথম দুটো এলিমেন্টও জিরো, তো সো আমার ইন্টারচেঞ্জ করে কোনো সুবিধা নাই। তো যেটা আছে সেটাই থাক তাহলে। তাহলে প্রথম দুটো এলিমেন্ট বাদ সেকেন্ড রো এর। থার্ড এলিমেন্টটা দেখো আমাদের এখানে আছে -2, এটাকে আমরা 1 বানাতে পারবো। তাহলে এই রোটাকে আমার কি করতে হবে, -2 টাইমস দা সরি নিচে লেখা আছে, তো -2 দ্বারা ভাগ করতে হবে অথবা -1/2 দ্বারা গুণ করতে হবে সেকেন্ড রোকে, তাহলে এখানে 1 আসবে -2 এর জায়গায়। তো এখানে লেখা হয়েছে দ্য ফার্স্ট রো ইন দা, মানে যেটাই আছে এই যে প্রথম ম্যাট্রিক্সটা এখানে 1 বানানো হয়েছে, যে -1/2 দ্বারা গুণ করা হয়েছে, -1/2 দ্বারা গুণ করে এখানে 1 বানানো হয়েছে। তো যাই হোক, এখানে আমাদের 1 বানানো হয়েছে, বাকি এখানে যে পরিবর্তন আসার সেটা এসেছে। এরপর লিডিং ওয়ানের নিচের এলিমেন্টটা জিরো বানাতে হবে, এখানে 5 আছে, এই 5 কে আমাদের জিরো বানাতে হবে। তো লিডিং ওয়ান যেহেতু এখানে পেয়েছি, এটার সাথেই কম্পেয়ার করব, এটাকে -5 দ্বারা গুণ করে যোগ করে দিব। তো করে দিই -5 দ্বারা, -5 টাইমস দ্য ফার্স্ট রো দ্য সাবম্যাট্রিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য সেকেন্ড রো। তো এখানে -5 দিয়ে এখানে জিরো বানানো হয়েছে। যাই হোক, এটা তোমরা তো এখন ক্যালকুলেশন বুঝো যে কিভাবে জিরো বানাতে হয়, সেটা দেখিয়েছি অনেকবার, তো এটা দেখানোর কিছু নাই। এই যে এখানে জিরো হয়ে গেছে, এই রোটা চেঞ্জ হয়ে গেছে। তো ফার্স্ট রো এ লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে জিরো পেয়েছি, সেকেন্ড রো এ লিডিং ওয়ান পেয়েছি, তার নিচে জিরো করেছি।
ঠিক আছে, তো এটুকু গেল। এরপরে আমাদের দেখতে হবে থার্ড রো এর লিডিং ওয়ান বের করতে হবে। থার্ড রো এর দেখো চারটা এলিমেন্ট পরপর কি আসছে, জিরো আসছে, তো এই চারটা তো আমরা লিডিং ওয়ান পাবো না। তারপরে এখানে এই যে হাফ আছে, এই হাফটাকে আমরা ওয়ান বানাতে পারি, তার জন্য এখানে 2 দ্বারা গুণ করতে হবে এই পুরো রোটাকে। তো এখানে 2 দ্বারা গুণ করা হয়েছে, এই যে মাল্টিপল বাই 2 ইন্ট্রোডিউসিং লিডিং ওয়ান, এই যে 2 দ্বারা গুণ করে লিডিং ওয়ান পেয়ে গেছে। তো ফার্স্ট রো এর নিচের দুটো এলিমেন্ট জিরো পেয়েছি লিডিং ওয়ানের নিচে, সেকেন্ড রো এর লিডিং ওয়ানের নিচে জিরো পেয়েছি, থার্ড রোতে লিডিং ওয়ান পেয়েছি। এই পর্যন্ত আমাদের যে পদ্ধতিটা ছিল সেটা পদ্ধতির নাম ছিল কি আমাদের গাউস এলিমিনেশন মেথড, অথবা রো যেটা ইসিলন ফর্ম বা শুধু ইসিলন ফর্মের পদ্ধতি ছিল, যে লিডিং ওয়ানের নিচে জিরো। তো এর পরের কাজ হচ্ছে আমাদের, যেহেতু এটা বলাই হয়েছে রিডিউস রো ইসিলন ফর্মের মাধ্যমে করো, লিডিং ওয়ানের উপরেও তাহলে জিরো বানাতে হবে। এবং আমি বলেছি যে লিডিং ওয়ানের উপরে জিরো বানাতে হলে লাস্ট যে রোতে লিডিং ওয়ান পেয়েছি সেই রো এর উপরের এলিমেন্ট গুলোকে প্রথমে জিরো বানাতে হবে। তো আমাদের এখানে লাস্ট লিডিং ওয়ান পেয়েছি কোনটায়, এই যে লিডিং ওয়ান, লাস্ট লিডিং ওয়ান আমার এখানে। এখানে উপরের যে দুটা এলিমেন্ট আছে এই দুইটাকে প্রথমে জিরো বানাবো, তারপরে প্রিসিডিং এর আগেরটায় যাবো, তারপরে যদি আর থাকে তাহলে তার সেইটাই যাব। যেহেতু এখানে 3টা রো আছে, তো 3বার লিডিং ওয়ান আছে ম্যাক্সিমাম, খুবই ছোট, বড় হতে পারে, 5টা 6টা তো রো থাকতে পারে, সেক্ষেত্রে আরো একটু বড় ক্যালকুলেশন হবে। তো বাট প্রসেস একই, লাস্ট যে লিডিং ওয়ান আছে সেটার উপরের এলিমেন্ট দুটোকে আগে জিরো বানাবো। তো এখানে -7/2 আছে আর এখানে 6 আছে, তো এই প্রথমে এইটার সাথেই কম্পেয়ার করবো, যেহেতু লিডিং ওয়ান এখানে 7/2 আছে, -7/2, তাহলে এই যে থার্ড রো আছে লিডিং ওয়ানের রো আছে, এটাকে 7/2 দ্বারা গুণ করে যোগ করলে এখানে জিরো পাবো। আবার এখানে 6 আছে, তার মানে এই থার্ড রো কে আমরা -6 দ্বারা গুণ করে এটার সাথে ক্যালকুলেশন করলে এখানেও জিরো পাবো। তো এই দুইটা ক্যালকুলেশন একসাথে করে এখানে দিয়ে দিয়েছে। দেখো প্রথমে এখানে জিরো বানাইছে, মানে 7/2 টাইমস দ্য থার্ড রো অফ দ্য প্রিসিডিং ম্যাট্রিক্স ওয়াজ অ্যাডেড টু দ্য সেকেন্ড রো, মানে 7/2 দ্বারা গুণ করে আমরা যোগ করেছি। তো এখানে জিরো হয়ে গেছে, এই রোটা চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে 6 আছে, তার মানে -6 দ্বারা করতে হবে, যে -6 টাইম দ্য থার্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো। তো -6 দ্বারা গুণ করলে এখানেও আমাদের এটা জিরো হয়ে যাচ্ছে, তো পুরো রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে সেকেন্ড রো। তো যে লিডিং ওয়ান তার উপরে যখন জিরো বানাবো, তো এখানে কিন্তু আমার থার্ড রোতে লিডিং ওয়ান পাইছি সবার লাস্টে, তার উপরে দুটো এলিমেন্ট জিরো বানাইছি। তো আমাদের রিডিউসড রো ইসিলন ফর্মের প্রথম ধাপটা শেষ হলো। এবার সেকেন্ড লিডিং ওয়ান দেখবো, এই যে সেকেন্ড লিডিং ওয়ান এর নিচে তো জিরো আছে, মানে উপরে জিরো বানাচ্ছি, এই যে -5 আছে, এই -5টাকে আমাদের কি করতে হবে, জিরো বানাতে হবে। তো কি করতে হবে, লিডিং ওয়ান যেহেতু এখানে আছে, তো এটার সাথে 5 দ্বারা গুণ করে যোগ করে দিতে হবে। এই যে 5 টাইমস দ্য সেকেন্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো, তো এখানে আমরা 5 দ্বারা গুণ করে যোগ করে দিয়েছি, তাহলে এখানেও জিরো হয়ে গেছে, এই যে জিরো হয়ে গেছে, চেঞ্জ হয়ে যেটা আসছে। আর ফার্স্ট রো এর উপরে তো কোনো এলিমেন্ট নাই, তো এটা তো আর করতে হবে না। তো এবার খেয়াল করে দেখো, লিডিং ওয়ান নিচে জিরো, লিডিং ওয়ান নিচে জিরো, উপরে জিরো, লিডিং ওয়ান উপরে জিরো, হয়ে গেছে আমাদের রিডিউসড রো ইসিলন ফর্ম। দিস ইজ দ্য রিডিউসড রো ইসিলন ফর্ম অফ দিস ম্যাট্রিক্স। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমরা কি স্যার যে যেখানে যে রোতে আমরা লিডিগন পাবো তার নিচে জিরো বানানোর জন্য যোগ বা বিয়োগ যে কোনো একটা করতে পারি? আবার মনে করেন পরবর্তী যে লিডিগন পাবো সে লিডিগনের সাপোজ প্রথম লিডিগনের নিচে জিরো বানানোর জন্য আমরা যোগ করে জিরো বের করছি, পরেরটা যদি বিয়োগ করে জিরো বের করি তাহলে কি সমস্যা হ্যাঁ হবে? হবে, সমস্যা নেই। যোগ বিয়োগ তো একই জিনিস, মনে করো যদি মাইনাস, এখানে দেখো বলা হয়েছে কি -6 টাইম দ্য থার্ড রো ওয়াজ অ্যাডেড টু দ্য ফার্স্ট রো, এখানে যদি ওটা না করে তুমি বলতো যে 6 টাইম দ্য থার্ড রো ওয়াজ, মানে সাবস্ট্রাক্ট টু দ্য ফার্স্ট রো, মানে বিয়োগ করতে হবে, তার ক্ষেত্রে -6 না দিয়ে তখন 6 দিতে হবে। একই তো জিনিস, যোগ আর বিয়োগ একই জিনিস, গুণ ভাগ একই জিনিস, কোনো সমস্যা নেই। তুমি বিয়োগ করেও করতে পারো, যোগ করেও দেখাতে পারো তোমার সুবিধার স্বার্থে, কিন্তু যোগ বিয়োগ এই দুইটা একই জিনিস, গুণ ভাগ একই জিনিস, তুমি যেটাই করো সমস্যা হবে না। আর কারো প্রশ্ন আছে? ওকে, আমি সামনে যাব, তোমরা একজন বলো, যদি সমস্যা না থাকে তাহলে আমি সামনে যাচ্ছি। স্যার আগের যে সমীকরণ মানে আমরা যে এটা আর কি রো ইসিলন ফর্মে করছিলাম আগের দিন, হ্যাঁ, ওইটা হ্যাঁ। ওইটাই স্যার নিচে স্যার সমীকরণ করা লাগছিল, মানে
লাস্টে কিছু সমীকরণ ছিল আর কি পাশে, এটাই তো স্যার নাই। হ্যাঁ। ও আচ্ছা, আমরা এটা দেখতে তো হবে, আমরা এখানে শুরুটা করেছিলাম কোথা থেকে সেটা খেয়াল করে দেখো। এইখানে কিন্তু আমি প্রথমে যাচ্ছি, এইখানে দেখো এখানে কিন্তু ম্যাট্রিক্স দেওয়া আছে। আর ওটাই দেওয়া ছিল কি, ওটা ছিল তো ইকুয়েশন দেওয়া ছিল, যার জন্য আমরা ইকুয়েশনে ব্যাক করেছি। যদি তোমাদের শুধু একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, বলা হয় যে এই ম্যাট্রিক্সটাকে রিডিউস টু এক্সিলেন্ট ফর্মের মাধ্যমে করে দেখাও, তাহলে ওই এইরকম করতে হবে। যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, আমি সেটা দেখাবো, পরের ম্যাথটাই ওটা দেখাবো, তো তখন কিন্তু আবার ইকুয়েশনে যেতে হবে। ঠিক আছে, এটা তো জাস্ট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সকে আমরা রিডিউস টু ইচেলন ফর্মের মাধ্যমে করলাম। কিন্তু যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই ইকুয়েশনে ব্যাক করতে হবে, কারণ সেখানে তো সমাধানের ব্যাপার আছে। ম্যাট্রিক্সে তো আর সমাধানের ব্যাপার নাই, তাই না? স্যার আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল স্যার, ওইটা কি স্যার হ্যাঁ। তাহলে আমরা কোন ফরম্যাটে করব? রো ইসিলন ওখানে তো ফর্মে বলে, রিডিউস না রো না, ইসিলন? ওখানে তোমাদের প্রথম ক্লাসে যেটা শিখিয়েছে সেই প্রসেসে করবা। রেডিউস রো তো না, রো এসিলন ফর্ম শিখিয়েছি, ওই প্রসেসেই ফার্স্ট অ্যাসাইনমেন্টের যে প্রথম অ্যাসাইনমেন্টটা আছে ওইটা ওইটাই দিবা। আজকে যদি অ্যাসাইনমেন্ট দিই সেটা আসবে রিডিউস রো, বা যে পদ্ধতিতে আমি বলবো এখন আমি বলে দিব নির্দিষ্ট করে। ওখানে তো আমি বলি নাই নির্দিষ্ট করে, ওখানে জাস্ট বলছি যে মানে আমাদের যে পদ্ধতিটা শিখেছি সেই পদ্ধতিতে করতে বলেছি। স্যার এই মূলত এটা করার উদ্দেশ্য আছে স্যার যে এই পুরো এই যে তিনটা রো থেকে স্যার এক্স ওয়াই জেড এর মান বের করা, হ্যাঁ, এটাই। ওইটাই তো সমাধান করা, সলিউশনের কথা আমি প্রথমেই বলেছি যে আমাদের এর মেন উদ্দেশ্যই হচ্ছে সলিউশন বের করা আমাদের। তো যাই হোক, আমরা এবার একটা তোমরা যে এক্স ওয়াই জেড এর কথা বললা সেরকম একটা দেখি, এক্সাম্পল অফ গাউস জর্দান এলিমিনেশন। তো গাউস জর্দান এলিমিনেশনের আমরা একটা ম্যাথ দেখি, যেটা একটু বড় ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা একটু দেখি এখানে। সলভ বাই গাউস জর্দান এলিমিনেশন মেথড। খেয়াল করে দেখো এখানে আমাদের ইকুয়েশন আছে, এবং আমাদের এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনই কিন্তু আমাদের দেওয়া আছে, যেটা আমরা সাধারণত প্রথম ম্যাথে আমরা যেটা দেখেছিলাম প্রথম ক্লাসে সেই পদ্ধতিতেই এখানে আছে। তো এখানে আমাদের প্রথম দেখতে হবে ভেরিয়েবল কয়টা আছে আর ইকুয়েশন কয়টা আছে। খেয়াল করে দেখো এখানে x1 x2 x3 x4 x5 x6, তার মানে 6টা ভেরিয়েবল আছে। আর এখানে যে ইকুয়েশন সংখ্যা সেটাও কি 4টা আছে। তো এই ধরনের ম্যাথ যদি থাকে, তো এইখানে কিন্তু আমাদের যে যে ব্যাকের কথা বললা যে ম্যাট্রিক্স থেকে ইকুয়েশনে ব্যাক করতে হয়, এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যাক করতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে ইকুয়েশন দেওয়া আছে। তো জিনিসটা এরকম, যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আবার ইকুয়েশনে ব্যাক করেই সমাধান করে দিতে হবে। আর যদি ম্যাট্রিক্স আকারে দেওয়া থাকে তাহলে বলবে যে এই ফর্মে বের করো, তো সেই ফর্মে বের করার জন্য তো আর তোমার ইকুয়েশনে যেতে হবে না। ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, ওকে, আমরা এবার সলভ দা গাউস এলিমিনেশন মেথডে যেহেতু বলেছে, তো প্রথম আমাদের কাজ হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করা। দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স ফর দ্য সিস্টেম ইজ, তো অগমেন্টেড ম্যাট্রিক্স করার নিয়মটা তো এখন অলরেডি তোমরা জানো, যে x1 এর আগে ওয়ান আছে, সেই ওয়ানেই 3, তারপর -2, এখানে x4 নাই, তো x4 না থাকলে এখানে 0 হবে। x5 মানে হচ্ছে 2, x6 নাই, এখানেও 0, আর ইকুয়াল টুর পর 0 আছে তাই 0। এভাবে করে প্রত্যেকটাই বসিয়ে দিয়েছে, যেটাতে আমাদের ভেরিয়েবলটা নাই যে ইকুয়েশনটাতে, ওইখানে আমরা ওটা 0 বসাবো। বাকি আর বাকিগুলো তো সব আমরা সংখ্যা অনুযায়ী বসিয়ে দিব। ক্লিয়ার এটা অবশ্যই। তো এরপরে কাজ হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স হয়ে গেছে, এবার কাজ হচ্ছে লিডিং ওয়ান খোঁজা, তার নিচে 0 বানানো, এবং তার উপরেও পরবর্তীতে 0 বানাতে হবে। যেহেতু এটা বলাই হচ্ছে যে পদ্ধতির নাম কিন্তু এখানে বলে দেওয়া আছে যে গাউস জর্দান এলিমিনেশন মেথডে করতে বলা হয়েছে, কিন্তু যদি বলা হতো সলভ বাই গাউস এলিমিনেশন মেথড, জর্দান কথাটা যদি না থাকতো তাহলে কিন্তু শুধুমাত্র রো ইসিলন ফর্মে করলেই হয়ে যেত, কিন্তু এখানে রিডিউসড রো ইসিলন ফর্মের মাধ্যমে করতে হবে। খেয়াল করে দেখো, লিডিং ফার্স্ট যে রোটা আছে এর প্রথম এলিমেন্টটা কি, আমাদের এখানে ওয়ান অটোমেটিক আমার দেওয়া আছে, তো আমার লিডিং ওয়ান প্রথম এলিমেন্টটা পেয়ে গেছি। তো ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট 1 আছে, তারপরে নিচে যে এলিমেন্ট গুলো আছে এই যে 2 0 2, এই প্রত্যেকটাকে 0 বানাতে হবে। এখানে থার্ড পজিশনে যেটা আছে এটা তো 0 আছে, তো বাকি এখানে 2 আছে আর এইখানে 2 আছে, এই দুইটাকে 0 বানাতে হবে। তো কিভাবে করতে হবে, ফার্স্ট রোকে যদি তুমি -2 দ্বারা গুণ করে যোগ করো তাহলেও তো এই দুটো 0 হয়ে যাবে, আবার যদি ফার্স্ট রোকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করো তাহলেও তোমাদের হয়ে যাবে। যে কোনো একটা প্রসেসে তোমরা করে নিতে পারো, যোগ অথবা বিয়োগের যেটা নাও। বিয়োগ যোগ বিয়োগের মধ্যে পার্থক্য হলো একটা মানে সাইনের, শুধু একটা যোগ হবে একটা বিয়োগ দিয়ে এইভাবে করতে হবে গুণ করে।
তো যাই হোক, এরপরে কাজ এখানে করে দেওয়া হয়েছে, অ্যাডিং -2 টাইমস, মানে এখানে যোগ করবে, সেই জন্য -2 দ্বারা গুণ করেছে দ্য ফার্স্ট রো টু দ্য সেকেন্ড এন্ড ফোর্থ রো। এখানে কিন্তু আলাদা আলাদা করতে হবে, প্রথমে সেকেন্ড রো এর সাথে যোগ করে দেখাতে হবে, তারপর আবার ফোর্থ রো এর সাথে যোগ করে দেখাতে হবে। তো দেখো এখানে কি, এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, থার্ড রো পজিশনে তো আমাদের 0 আছেই। তো ফার্স্ট লিডিং ওয়ান, তার নিচে আমরা এই তিনটা এলিমেন্ট 0 আমরা বের করে ফেলেছি। তো এখানে আমাদের এইটুকু কাজ শেষ, ফার্স্ট রো এর লিডিং ওয়ান এর নিচে কিন্তু 0 বানিয়েছি। আর এখানে যে ব্যাপারটা হচ্ছে, তোমরা কিন্তু এখানে খুব বইয়ের ভাষায় দেখতেছো, তো খুব ছোট ছোট করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু টাফ, ঠিক আছে? ক্যালকুলেশনে ভুল কিন্তু হয়ে গেলে পুরো জিনিসটাই মানে ভুল হয়ে যাবে। তো চেক, ডাবল চেকের ব্যাপারটা রয়েছে, যে তুমি বারবার চেক করে দেখতে হবে জিনিসটা ঠিক আছে কিনা। যে লিডিং ওয়ানের নিচে 0 বানাইতে যায় কখনো কখনো দেখা যায় যে যোগ বিয়োগে এই যে অপর পজিশনে যে জিনিসগুলো আছে ওখানে অনেকে ভুল করে ফেলে, তো ওই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, লিডিং ওয়ান পেলাম, তার নিচে 0 বানালাম। তো এরপর সেকেন্ড রো নিয়ে কাজ। তো দেখো সেকেন্ড রো এর, দেখো খেয়াল করে দেখো, সেকেন্ড রো এর প্রথম দুটো এলিমেন্ট 0 আছে। তো আমরা রো ইন্টারচেঞ্জের যে ব্যাপারটা বলেছিলাম, যে ইন্টারচেঞ্জ কেন করব, যদি কোনো একটা পজিশনের আগে আমরা 1 বানাতে পারি, তো সেই উদ্দেশ্যই কিন্তু আমাদের ছিল যে লিডিং ওয়ান বের করা। তো কিন্তু এখানে প্রথম দুটো এলিমেন্ট 0, পরের রো গুলো যেগুলো তো আছে সেগুলো প্রত্যেকটাই কি আছে, প্রথম দুটো এলিমেন্ট 0 আছে। তো যাই হোক, রো ইন্টারচেঞ্জ আমার এখানে করা লাগতেছে না। তার মানে সেকেন্ড রো এর থার্ড পজিশনে যে জিনিসটা আছে এটাকে আমরা 1 বানাবো। তো এখানে যেহেতু -1 আছে, এটাকে 1 বানানো খুবই সহজ, যে -1 দ্বারা যদি পুরো রোটাকে গুণ করি, তাহলে এখানে -1 ইন্টু -1 দ্যাট মিনস +1 হয়ে আসবে। তো দেখো এখানে -1 দ্বারা গুণ করা হয়েছে, 0 0 1 2 0 3 1। তো যেগুলো মাইনাস ছিল এখানে প্রত্যেকটা মাইনাস ছিল, প্রত্যেকটা এবার প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেছে, তারপরে যে এলিমেন্ট গুলো আছে 5 এন্ড 4, এই দুটাকে আমাদের কি করতে হবে, 0 করতে হবে। তো 0 করার জন্য একবার এটাকে -5 দ্বারা গুণ করতে হবে, আর একটাকে করতে হবে -4 দ্বারা গুণ, ওই যে এখানে করা হয়েছে, যে অ্যাডিং -5 টাইমস দ্য নিউ সেকেন্ড রো টু দ্য থার্ড রো এন্ড -4 টাইমস দ্য নিউ সেকেন্ড রো টু দ্য ফোর্থ রো। তো যাই হোক, এখানে যে লিডিং ওয়ানের এই 1 পেয়েছি, এখানে 5 আর এই 4 0 বানানোর জন্য যে প্রসেস, এটা আমরা এখানে করা হয়ে গেছে অটোমেটিক। এখানে কিন্তু ক্যালকুলেশন গুলো করে দেয় নাই, আমি তোমাদের জন্য ওই একটা, আমি আগের খাতা কলমে আমার একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসটা আমি তোমাদের মানে দিয়ে দেব আজকের এই ক্লাসের সাথে সাথে। তো যদি ক্যালকুলেশনে কারো সমস্যা হয় কিভাবে পাশে ক্যালকুলেশন করে নিতে হয়, ওইটা আমি ওখানে দেখিয়ে দিয়েছি। সো ওটা তোমরা একটু হেল্প নিবে, কারণ এই জিনিসগুলো তো আমি এখানে দিচ্ছি বা এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে বা করে দেওয়া আছে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যাল লাইফে করতে যাবা তখন কিন্তু একটু বেগ পাইতে হবে, কারণ লিডিং ওয়ান নিচে 0 বানাইতে বানাইতে দেখা যায় যে অনেক সময় যে কিছু একটা ক্যালকুলেশনে ভুল হয়ে গেলে কিন্তু পুরো পরবর্তী ম্যাথটা মিলবেই না। সো এটা কিন্তু আমরা দেখা যেত যে 5 পৃষ্ঠা করেছি, ভুল হয়ে গেছে, আবার করা লাগতো, এরকম হইতো। তো যার কারণে তোমাদের ক্যালকুলেশনটা যখন করবে খুব মানে সাবধানতার সহিত করতে হবে। আমি প্রসেসটা দেখিয়ে দেবো, বা প্রসেসটা যেটা সহজ হয় সেভাবে একটা ভিডিও দেওয়া আছে, আমি ওই ভিডিওটা তোমাদের আমি দিয়ে দেবো এই ক্লাসের সাথে সাথে, তো ওটাও তোমরা দেখে নিবে। তো যাই হোক, সেকেন্ড রো লিডিং ওয়ান পেলাম, তার নিচে দুটো এলিমেন্ট 0 আমরা বের করলাম। তো গেল সেকেন্ড রো এর কাজ। এবার থার্ড রোতে চলে যাব আমরা, কিন্তু খেয়াল করে দেখো থার্ড রো এর সবগুলো এলিমেন্টে কি আছে, 0 আছে। তো এই থার্ড রোটাকে আমরা যদি কোনো একটা রো, মানে যখন এই এলিমিনেশন মেথড করব, এরকম হয় যে কোনো একটা রো সবগুলো এলিমেন্ট 0 চলে আসছে, তাহলে ওই রোটাকে সবার লাস্টে নিয়ে যেতে হবে, তার মানে লাস্টের রো হিসাবে ওটাকে নিয়ে যেতে হবে, কারণ ওখান থেকে তো আমি কোনো কিছু ক্যালকুলেশন করতে পারবো না, তো ওকে সবার লাস্টে নিয়ে যেতে হবে। যেহেতু এখানে থার্ড রোতে পাইছি, এর নিচে একটা রোই আছে ফোর্থ রো, তো এই থার্ড রো আর ফোর্থ রো ইন্টারচেঞ্জ করলেই ওর নিচের পজিশনে চলে আসতেছে। তো কোনো একটা রোর সব এলিমেন্ট যদি 0 থাকে, তাহলে সেই রোটাকে লাস্ট রো এর সাথে ইন্টারচেঞ্জ করে দিতে হবে, এটা হচ্ছে পদ্ধতির মাঝখানের নিয়ম আর কি। তো যাই হোক, থার্ড রোটাকে আমরা ফোর্থ রো নিয়ে যাব, ফোর্থ রোটাকে থার্ড রোতে নিয়ে যাব। তো এখানে যে এইটাকে এখন যদি থার্ড রো হিসাবে কম্পেয়ার করি, তাহলে এখানে এই পজিশনে 6 আছে, তো এখানে আমরা লিডিং ওয়ান পেতে পারি। তো এখানে লিডিং ওয়ান পেতে হলে 6 কে ভাগ করতে হবে কি দ্বারা, 6 দ্বারা। তো 6 দ্বারা ভাগ করলে এখানে 1 হবে, এখানে হবে 1/3। তো এরপরে যে এই যে লেখা আছে যে 1 আর এটা 1/3, আর এর নিচের এলিমেন্টটা তো এমনি সব 0 আছে, তো এখানে লিডিং ওয়ানের নিচে আর 0 বানানোর দরকার পড়ে নাই। কিন্তু এই পর্যন্ত গেল আমাদের রো ইসিলন ফর্ম, কিন্তু এবার আমাদের যেহেতু গাউস জর্ডান মেথডে করতেছি, এরপর লিডিং ওয়ানের উপরেও 0 বানাতে হবে। এবং আমি বলেছি লাস্ট যে লিডিং ওয়ান পেয়েছি তার
সেইখান থেকে তার উপরের যে মানে এলিমেন্ট গুলো আছে সেটাকে আগে জিরো বানাতে হবে। এটা লিডিং ওয়ানের উপরের ক্ষেত্রে যেটা বললাম। তো খেয়াল করে দেখো এখানে লাস্ট লিডিং ওয়ান পেয়েছি আমরা এখানে থার্ড রোতে। এই থার্ড রো এর উপরে দুটো এলিমেন্ট আছে 3 আর 0, একটা তো 0 আছে, আরেকটা আছে এই 3। এই 3টাকে প্রথম আমরা 0 বানাবো। তো অবশ্যই কম্পেয়ার করব এই রো এর সাথে, যেহেতু এখানে 1 আছে আর এখানে 3 আছে, তাহলে এই রোটাকে যদি -3 দ্বারা গুণ করে যোগ করে দিই এই রো এর সাথে তাহলেও হয়, অথবা এটাকে যদি 3 দ্বারা গুণ করে বিয়োগ করি তাহলেও হয়। যেটা করো তোমরা, যোগ বিয়োগ যে কোনো একটা করলেই হবে 0 বানানোর জন্য। তো তাহলে এখানে 0 হয়ে যাবে। এই যে দেখো এখানে 0 হয়ে গেছে, 0 হয়ে এই ভিতরে রেঞ্জ চলে আসছে। তো থার্ড রো এ লিডিং ওয়ান পেলাম, তার উপরের এলিমেন্ট গুলো 0 পেলাম। তো এর পরের কাজ হচ্ছে আমাদের এর আগের রো যেটা লিডিং ওয়ান পাইছি সেখানে চলে যাব আমরা। তো দেখো এখানে সেকেন্ড রো যেটা এখানে এইখানে দেখো এই সেকেন্ড রোতে লিডিং ওয়ান আছে, এর উপরে এলিমেন্টটা আছে কি -2। হ্যাঁ, সেকেন্ড রো মানে দেন অ্যাডিং দ্য 2 টাইম দ্য সেকেন্ড রো। তো সেকেন্ড রোতে -2 ছিল, তাহলে এই রোটাকে কি 2 দ্বারা গুণ করতে হবে। এখানে কিন্তু ক্যালকুলেশন অনেক অমিট করছে বা অনেকটা কমায় দিছে, এক লাইনে 3-4 লাইনে ক্যালকুলেশন করছে। তো আমাদের এখানে এইটাই 1 আছে, তো এর পরের এইখানে যে এলিমেন্টটা আছে -2 এটাকে 0 বানানোর জন্য আমাদের কি করতে হবে, এই রোটাকে 2 দ্বারা গুণ করে যোগ করতে হবে, করলে এখানে 0 হয়ে যাবে। এই যে 0 হয়ে গেছে। তো পুরো আমি প্রসেসটা কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে লিডিং ওয়ানের নিচে 0 বানাতে হবে, তারপর উপরের 0 গুলো করতে হবে। তোমরা চাইলে এগুলো একটা আলাদা আলাদা লাইনে করতে পারো, অথবা যদি কেউ মনে করো যে না আমি একবারই করে দিব পুরো 2-3টা ক্যালকুলেশন করতে পারো, হইলে হবে, না হইলে তো মানে সেক্ষেত্রে অবশ্যই বুঝো। যদি হয় তাহলে তোমরা চাইলে একসাথে 2টা ক্যালকুলেশন করতে পারো। বাট আমার সাজেশন থাকবে প্রত্যেকটা যে 0 বানাইতেছো বা 1 করতেছো ওটা ক্যালকুলেশন আলাদা আলাদা করে দেখানো বেটার হবে। তো থার্ড রো এর উপরের যে লিডিং ওয়ানের উপরের এলিমেন্ট গুলো 0 বানালাম, সেকেন্ড রো এর লিডিং ওয়ানের উপরের এলিমেন্টটাকে 0 বানালাম, আর ফার্স্ট রো এর যে লিডিং ওয়ান আছে এখানে তো আর উপরে কোনো এলিমেন্ট নাই, সো এখানে আর কোনো কাজ নাই। তো এখন দেখো লিডিং ওয়ান এর নিচে 0 ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেকেন্ড রো এর লিডিং ওয়ান এর নিচে 0 উপরে 0, থার্ড রো এর লিডিং ওয়ান এর নিচে 0 উপরে 0। তো এরপরে তো আর লিডিং ওয়ান নাই। সো আমরা কিন্তু এখন যে রিডিউসড রো ইসলাম ফর্মে চলে আসছি, বা রিডিউসড রো ইসলাম ফর্মের মাধ্যমে এটা আমরা দেখাতে সমর্থ হলাম। এবার আমরা ইকুয়েশনে ব্যাক করব, যেহেতু আমাদের সলিউশন বের করতে হবে। তো আমাদের এখানে দেখতে হবে আমাদের এখানে ভেরিয়েবল সংখ্যা ছিল কয়টা, 6টা ভেরিয়েবল ছিল, x1 থেকে শুরু করে x6 পর্যন্ত। কিন্তু আমরা লিডিং ওয়ান পেয়েছি কয়টা, 3টা লিডিং ওয়ান পেয়েছি। তার মানে বাকি যে 3টা লিডিং ওয়ানের দরকার ছিল, কারণ একটা লিডিং ওয়ান থেকে একটা ভেরিয়েবলের মানই আমরা বের করতে পারি। তো এখানে 6টা লিডিং ওয়ান নাই যেহেতু, তো বাকি যে এলিমেন্ট গুলো আছে সেখানে কিন্তু আমাদের লিডিং ওয়ান এর মধ্যে আমরা ধরে নিয়ে করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে 3টা লিডিং ওয়ান পেয়েছি, এই 3টা লিডিং ওয়ান কোন কোন পজিশনে আছে সেটা আমাদের ধরে নিতে হবে। তো প্রথমে আমরা এটাকে একটু লিখি আর কি। যাই হোক, করসপন্ডিং সিস্টেম অফ ইকুয়েশন ইজ, মানে আমরা এখানে ইকুয়েশনে নিয়ে যাব। তো ইকুয়েশনে নিয়ে যাওয়ার প্রসেস যেটা, যে x1 এর জায়গায় আছে x1 + 3x2, এবারে জাস্ট লিখে ইকুয়াল টু 0 আসছে লিখে দিয়েছি। তো এরপরে যে লিডিং ওয়ানটা আছে সেখান থেকে এটা পেয়েছি, আর লাস্টে যে লিডিং ওয়ানটা আছে সেটা থেকে x6 = 1/3 পেয়েছি। কিন্তু x4 এর যে এইখানে যে লাস্টের যে রোটা আছে এটা পুরো বাদ চলে গেছে, কারণ এখানে কোনো এর কোনো কাজই নাই, কারণ সবগুলোই তো 0, পুরো রোটাই বাদ চলে গেছে। তো এরপরে আমাদের লিডিং ভেরিয়েবল আর ফ্রি ভেরিয়েবল এই দুটো জিনিস সম্পর্কে একটু জানতে হবে। লিডিং ভেরিয়েবল কাকে বলে এবং ফ্রি ভেরিয়েবল কাকে বলে। যে সকল পজিশনে আমরা ম্যাট্রিক্সের যে সকল পজিশনে আমরা লিডিং ওয়ান পেয়েছি, দ্যাট মিনস যে সকল ভেরিয়েবলের এগেনস্টে আমরা লিডিং ওয়ান পেয়েছি, সেই সব ভেরিয়েবলকে বলা হবে লিডিং ভেরিয়েবল। যেমন এখানে প্রথম পজিশনে পেয়েছি x1, তার মানে x1 পজিশনে লিডিং ওয়ান আছে, তাহলে x1 একটা লিডিং ভেরিয়েবল এই ম্যাথের ক্ষেত্রে। এখানে এই পজিশনে লিডিং ওয়ান আছে, এটা কোন পজিশন, এটা x1, এটা x2, এটা x3, তাহলে x3 পজিশনে লিডিং ওয়ান আছে, তার মানে x3 একটা লিডিং ভেরিয়েবল। এরপরে দেখো এখানে x6, এটা হচ্ছে x6 এর পজিশন, তো x6 এ একটা লিডিং ভেরিয়েবল আছে, তাহলে আমরা এটাকে বলবো সরি লিডিং ওয়ান আছে, তাহলে এই ভেরিয়েবলটাকে x6 কে আমরা বলবো লিডিং ভেরিয়েবল। তাহলে আমরা লিডিং ভেরিয়েবল পাইছি 3টা, x1, x3 এন্ড x6। তো বাকি যে ভেরিয়েবল গুলো আছে যার জন্য আমরা লিডিং ওয়ান পাইনি, সেই সকল ভেরিয়েবলকে আমরা বলবো
ফ্রি ভেরিয়েবল, যেমন এখানে x2 x4 x5 এখানে বলাই হয়েছে ফ্রি ভেরিয়েবল। তার মানে ফ্রি ভেরিয়েবল হচ্ছে সে সকল ভেরিয়েবল যে সকল ভেরিয়েবলের জন্য লিডিং ওয়ান পাওয়া যায় নাই, আর লিডিং ভেরিয়েবল হলো সে সকল ভেরিয়েবল যার জন্য আমরা লিডিং ওয়ান পেয়েছি। তো তিনটা লিডিং ওয়ান পেয়েছি, মানে তিনটা লিডিং ভেরিয়েবল আছে, আর তিনটা আমাদের ফ্রি ভেরিয়েবল বা আননোন মানে জানা নাই সেই ভেরিয়েবল আছে। তো আমরা এখানে যে লিডিং ওয়ান পাইছি যেগুলাতে সেগুলোর মানগুলো আমরা লিখিনি। তো x1 এর যেহেতু পাইছি প্রথমটায়, তাহলে x1 ইজ ইকুয়াল টু পাই -3x2 -4x4 -2x5, তার মানে x1 এর মানটা বের করে নিচ্ছি। যে সকল ভেরিয়েবল লিডিং ভেরিয়েবল তার মানগুলো বের করে নিচ্ছি। তার মানে x3 ইজ ইকুয়াল টু -2x4, আবার x6 ইজ ইকুয়াল টু 1/3। তো তিনটা লিডিং ভেরিয়েবল পেয়ে গেলাম, x1 x3 আর x6। তার মানে এই ম্যাথের মাধ্যমে তিনটা ভেরিয়েবলের মান বের করা সম্ভব। বাকি তিনটা মানকে আমরা ধরে নিব, ধরে নিয়ে এই অনুসারে আমরা মানগুলো বসাবো। তো আরবিট্রারি ভেরিয়েবল হিসেবে এখানে ধরে নেওয়া হয়, যেমন বাই অ্যাজিউমিং দ্য ফ্রি ভেরিয়েবলস x2 x4 and x5 আরবিট্রারি ভ্যালুস r s and t রেসপেক্টিভলি। তার মানে x2 কে ধরে নিয়েছি r, x4 কে ধরে নিয়েছি s এবং x5 কে ধরে নিয়েছি t। এই তিনটা আমরা ধরে নিয়েছি কারণ আমাদের এগুলো যেহেতু ফ্রি ভেরিয়েবলের মান ডাইরেক্ট বের করা যায় না, কারণ ওগুলো তো আমরা বের করাই পারতেছি না ইকুয়েশন থেকে। তো এই তিনটা আমরা ধরে নিলাম, x2 x4 and x5 কে ধরে নিলাম r s t। তো এবার এইখানে যে x1 x3 আছে এগুলো তো r1 যে ফ্রি ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, তাই না? কারণ এখানে 2x 3x2 আছে, 4x4 আছে, 2x5 আছে, প্রত্যেকটাই তো মানে ফ্রি ভেরিয়েবল। তো এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে x1 is equal to -3r -4s -2t, x2 is equal to r যেহেতু ধরে নিয়েছিলাম, x3 is equal to -2, x4 এর মান হচ্ছে s মানে -2s, x4 is equal to x, x5 is equal to t, আর x6 is equal to 1/3। তো এইভাবে করে আমরা সলিউশন বের করলাম। তো এখন সমস্যা থাকলে বলো। স্যার মনে করেন যে ইকুয়েশনে আমরা সাপোজ x1 এর লিডিং ওয়ান বের করছিলাম, তো ওই ইকুয়েশনে আমরা x4 এর ভ্যালু বের করতে পারবো না, এটাই তো স্যার? x1 এ একটা শোনো, একটা মানে যদি একটা লিডিং ওয়ান পাওয়া যায় একটা রোতে, তো ওইখান থেকে তো আর আননোন লিডিং ওয়ান পাওয়া যাবে না, ওইটা খেয়াল রাখতে হবে। স্যার x1 এর বিপরীতে আমরা সাপোজ লিডিং ওয়ান পাইছি ফার্স্ট ইকুয়েশনে, তো ওই ইকুয়েশনে যদি আমরা x4 এর ভ্যালু বের করি তাহলে কি সেটা ঠিক হবে, মানে রাইট হবে? না না না, যেটা আমরা এটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে রোতে একবার লিডিং ওয়ান পেয়ে গেছি সেই রোতে আর লিডিং ওয়ান পাওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। তুমি মনে করো x1 এর প্রথম পজিশনে লিডিং ওয়ান পেয়ে গেছো, এখানে আর x4 বা x5 এর যেখানে মনে করতেছো এখানে আবার 1 বানাবো, সেটা সম্ভব হবে না। কারণ একবার লিডিং ওয়ান পাওয়া গেলে সেই রোটাকে আমাদের আর কনসিডারেশনে আনতে হবে না, বা সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। যেমন খেয়াল করো এখানে যদি এই লিডিং ওয়ান এই নিচে 0 আছে, পুরো এটুকু বাদ দিয়ে দেওয়া যায়। এই যে যেখানে 0 0 0 1 এই পুরোটা বাদ। তোমরা যখন নির্ণয় করছো তখন কিন্তু একটা পদ্ধতি তোমরা শিখে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে, যে 0 0 1 বানাইলে কি করতো, যে 0 0 তো বাদ যাইতো, আর 1 বরাবর যে রো বা কলম আছে সেটাও বাদ যাইতো, তাই না? সেই প্রসেসটাই হিসাব করে দেখো তাহলে, এই যে 0 0 এই তিনটা আছে, এই 1 আছে, 0 0 1 সহ এই পুরো রোটা বাদ চলে যেত। তাহলে বাকি এই ম্যাট্রিক্স তখন কিন্তু সাব ম্যাট্রিক্সে চলে যাবে, এইটুকু সহ এই পুরোটা বাদ, তখন একটা রো একটা কলম কমে যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এইভাবে করে আমরা সলিউশন করতে পারি। এটা আমাদের প্রথম লেসন ছিল, এবং এটা কিন্তু মানে আমাদের দুটা জিনিস, যে লিডিং ভেরিয়েবল আর ফ্রি ভেরিয়েবল, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ সবসময় কিন্তু আগের যে ম্যাথটা বা আগের যে ক্লাসের ম্যাথ করিয়েছিলাম ওখানে কিন্তু তিনটাই লিডিং ওয়ান ছিল, তিনটাই ভেরিয়েবল ছিল, তিনটাই লিডিং ওয়ান ছিল। তো ওই ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রি ভেরিয়েবল ছিল না। বাকি এখানে দেখো ফ্রি ভেরিয়েবল তিনটা আছে, কোনো কোনো ম্যাথে দুটা থাকবে, কোনো কোনো ম্যাথে একটা থাকবে, বা কোনো কোনো ম্যাথে পাঁচটার মধ্যে চারটাও থাকবে ফ্রি ভেরিয়েবল, লিডিং ভেরিয়েবল একটা পাওয়া যাবে, এরকম হতে পারে। বাট জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি ভেরিয়েবল আসতে পারে আর লিডিং ভেরিয়েবল আসতে পারে। লিডিং ভেরিয়েবলের মাধ্যমে আমরা অটোমেটিক মানগুলো বের করতে পারবো, কিন্তু ফ্রি ভেরিয়েবল যেগুলো থাকবে সেক্ষেত্রে আমাদের সেগুলো ধরে নিতে হবে। যেমন আর এস টি ধরছি, বা কোনো কোনো ক্ষেত্রে ইউ ভি ডাব্লিউ এভাবে ধরতে পারো, ইচ্ছা যেভাবে যেটা ধরে নিবা।
সো এটা আমাদের প্রথম লেসন ছিল। এরপরে আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি, এলিমিনেশন মেথডেরই কন্টিনিউশন। উইক 2 লেসন 4 যেটা আমাদের এটা হচ্ছে আমাদের দেখবো যে হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। তো হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম এটা সম্পর্কে তো তোমরা অলরেডি জানো। হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন যেটা পড়ছি, সে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন থেকেই সিস্টেম আসছে। তো হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনের সূত্রটা ছিল কি, ইকুয়ালের পরে জিরো থাকতে হবে। তো এরকম যদি 5-6টা ইকুয়েশন থাকে বা 3টা ইকুয়েশন থাকে, এই যে সিস্টেমটা হবে সেটা হবে হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। তো হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেমের জন্য দুইটা সংজ্ঞা আমাদের একটু দেখতে হবে, যে ট্রিভিয়াল সলিউশন এন্ড নন ট্রিভিয়াল সলিউশনটা কাকে বলে। এই জিনিসটার জন্য এখানে ইনক্লুড করেছি। এখানে every homogeneous system of linear equation is consistent because all such system have x1 is equal to 0, x2 is equal to 0, dot dot xn is equal to 0 as a solution. তো কোন একটা সিস্টেমের যদি এরকম থাকে যে মানে আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম থাকে, সেটাকে কনসিস্টেন্ট বলবো। কারণ কি, এর একটা হোমোজেনিয়াস ইকুয়েশনের কনস্ট্যান্ট সলিউশন বা অটোমেটিক সলিউশন হবে কি, জিরো। যেহেতু ইকুয়েশনের ইকুয়াল টু জিরো থাকলে সেটাকে থেকে আমরা জিরো মান বের করতে পারি। তো অ্যাটলিস্ট যদি একটা সলিউশন পাই সেটাকে আমরা কনসিস্টেন্ট বলবো বলেছি। সো এই সিস্টেমটাকে বলা হচ্ছে আমাদের কনসিস্টেন্ট, ঠিক আছে। তো এই সলিউশনটাকে আমরা, দিস সলিউশন ইজ কল্ড দ্য ট্রিভিয়াল সলিউশন। তো আমরা ট্রিভিয়াল সলিউশন কখন বলবো, যে একটা সিস্টেমের যদি একটা মানে মান, প্রত্যেকটা ভেরিয়েবলের মান যদি শূন্য বের করা সম্ভব হয়, তাহলে ওই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন। তার মানে আমরা একটা সিস্টেম নিলাম যেখানে ভেরিয়েবল আছে x1, x2, x3। তাহলে এইখানে যদি প্রত্যেকটা মান যদি জিরো হয়, x1 এর মানও জিরো, x2 এর মানও যদি জিরো বের করা যায়, x3 এর মানও যদি জিরো বের করা যায়, তাহলে ওই সিস্টেমটাকে বা ওই সলিউশনটাকে বলবো আমরা ট্রিভিয়াল সলিউশন। আর ইফ দেয়ার আর আদার সলিউশন দেয়ার আর কল্ড নন ট্রিভিয়াল। তার মানে জিরো ব্যতীত যদি অন্য কোনো সলিউশন পাই, তাহলে ওই সিস্টেমটাকে বলা হবে নন ট্রিভিয়াল সলিউশন। তো এই কথাটাই বলা হয়েছে যে ট্রিভিয়াল সলিউশন কাকে বলে, নন ট্রিভিয়াল সলিউশন কাকে বলে। তো ট্রিভিয়াল সলিউশনটা হচ্ছে যদি সিস্টেমের সবগুলো ভেরিয়েবলের মানই শূন্য বের করা হয়, শূন্য বের হয়, তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে ট্রিভিয়াল সলিউশনের সিস্টেম। আর নন ট্রিভিয়াল যদি শূন্য দুইটা হইলো আর দুইটা হইলো যে অন্য কিছু, তাহলে সেটাকে বলবো নন ট্রিভিয়াল। কারণ ট্রিভিয়ালের কন্ডিশন হচ্ছে সবগুলোই শূন্য হতে হবে। নন ট্রিভিয়ালের এরকম কন্ডিশন নাই যে সবগুলাই শূন্য ব্যতীত অন্য কিছু থাকতে হবে। নন ট্রিভিয়ালে দুইটা জিরো হতে পারে, দুইটা 3, 4 এরকম হতে পারে, তাহলে ওইটাকে নন ট্রিভিয়াল আমরা বলতে পারবো। তো এটাই ছিল এখানে। তো আরেকটা জিনিস এখানে বলছে যে বিকজ এ হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম হ্যাজ the trivial solution, there are two possibilities for its solution. তার মানে only দুইটা পসিবিলিটি আছে যে সলিউশন হতে পারে। একটা তো জানি, this system has only the trivial solution, একমাত্র শুধু ট্রিভিয়াল সলিউশনই আছে, মানে সবগুলোর মান শূন্য হয়। অথবা the system has infinity many solution in addition with trivial solution, তার মানে ট্রিভিয়াল শূন্য মানে ট্রিভিয়াল সলিউশন সহ ইনফিনিটি মেনি সলিউশন আছে, তার মানে অসংখ্য সলিউশন আছে। তো অসংখ্য সলিউশনের নিয়ম তো তোমরা অলরেডি বুঝতে পারার কথা। আমি প্রথমে বলেছি যে ইনফিনিটি, দেখো আমি যে আজকের প্রথম যে ম্যাথটা করেছিলাম, এইটা মানে ইনফিনিটি মেনি সলিউশন কিনা এটা কি বুঝতে পেরেছো? দেখো এখানে আগে আমি ম্যাথটা একটু আরেকটু যাই, খেয়াল করে দেখো এইখানে যে সিস্টেমটা আছে x1, x2, x3, x4, x5, x6 এর মান দেওয়া আছে। এখানে যেহেতু তিনটা তুমি আরবিটারি ভ্যালু ধরে নিয়েছো, x2, x4, x5, তাহলে কিন্তু তোমরা এর মান, যেমন আর এর মান তুমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে যে কোনো মান দিতে পারো। তার মানে ওইরকম প্রত্যেকটা মানের জন্য এখানে x1, x2, x3 এর কোটি কোটি মান বের করা সম্ভব। তাহলে এই সিস্টেমটা একটা ইনফিনিটি মেনি সলিউশনের সিস্টেম, তাই না? আমরা সলিউশন কিন্তু করেছি, এই সিস্টেমটা যে সলিউশন বের করেছি, এটা কিন্তু কোনো একটা তুমি যে পদ্ধতিতেই করতে, স্বাভাবিক পদ্ধতিতে কখনোই বের করা সম্ভব হতো না। কারণ এটা কন্টেইন করতেছে কি, মানে ইনফিনিটি মেনি সলিউশন কন্টেইন করতেছে, যার কারণে এটাকে স্বাভাবিক নিয়মে করা সম্ভব না। অনলি এই পদ্ধতিগুলো, গাউস এলিমিনেশন বা গাউস জর্দান, এছাড়া লিনিয়ার অ্যালজেব্রা আরো কিছু মেথড আছে, এইগুলোর মাধ্যমে সলিউশন করা সম্ভব হয়। সো এই ধরনের ইনফিনিটি মেনি সলিউশনের সলিউশন বের করতে হলে একমাত্র লিনিয়ার অ্যালজেব্রাকেই তোমাদের কনসিডারেশনে আনতে হবে। তো যার কারণে এই সাবজেক্টগুলো তোমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। এটা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন, ঠিক আছে? এই যে একটা ম্যাথ করালাম, এরকম কিন্তু তোমরা এখন চাইলে অনেক ম্যাথ করতে পারবে, যেগুলো স্বাভাবিক নিয়মে করা সম্ভবই ছিল না।
তো যাই হোক, আমরা একটা দেখলাম এটা সিস্টেমটা ছিল নন হোমোজিনিয়াস, না? আর হোমোজিনিয়াস এর কথা বললাম যে হোমোজিনিয়াস যদি এরকম তুমি ইকুয়েশন দেখো যে ইকুয়ালের পরে সবগুলো জিরো আছে, তাহলে তোমার বুঝতেই হবে হয় এটা সলিউশন একটা, সেটা জিরো সবগুলো, আর না হলে এর সলিউশন মানে ইনফিনিটি সংখ্যক, অসংখ্য সলিউশন আছে। তো খুবই কিন্তু মানে মানে বড় বড় ক্যালকুলেশন এখানে, ঠিক আছে? তো এই ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাদের জাস্ট ছোট করে করানো হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু অনেক অর্থবহ বা অনেক বড় একটা মানে মনে রাখে, মানে এইগুলো কিন্তু খুবই বড় ক্যালকুলেশন বা বড় মাপের জিনিস। তো এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এক্সাম্পল দেখি আমরা, এক্সাম্পল অফ হোমোজেনিয়াস লিনিয়ার সিস্টেম। আগের ম্যাথটাই কনসিডার করা হয়েছে, এখানে ইকুয়ালের পরে শুধু আমরা জিরো বসায় দিচ্ছি কারণ এটা হোমোজেনিয়াস। তো প্রথমের কাজ, প্রথম এটা যেহেতু গাউস জর্দান এলিমিনেশন মেথডের মাধ্যমে করতে বলা হয়েছে হোমোজেনিয়াস সিস্টেমটাই, তো প্রথম কাজ কি, লিডিং ওয়ানের উপর নিচে জিরো বানানো, সেটা আগের মতো করবা, ওইটা যেটা আসবে সেইখানে আমরা নিয়ে আসি। দেখো এইখানে এক্সাম মানে আগের মতো করা হয়েছে, দেখো লিডিং ওয়ানের উপর নিচে জিরো বানাইছে। তো এই পর্যন্ত কিন্তু এখানে ক্যালক করে দেওয়া নাই, আগেরটাই জাস্ট তোমরা নিজের মতো ট্রাই করে নিবে। তো লিডিং ওয়ানের উপর নিচে জিরো আমরা বানালাম, বানাই আমরা যে সিস্টেমটা পাইলাম সেখান থেকে আমরা এই বসিয়ে দিলাম। দেখো এখানে x6 এর মান জিরো, বাকি আগের গুলো লিডিং ভেরিয়েবল আর ফ্রি ভেরিয়েবল আগের মতোই। এখানে আগেরটা x6 এর মান আসছিল কি 1/3 আসছিল, বাকি শুধু ওইটারই চেঞ্জ হয়েছে, x6 এর মানটা জিরো আসছে এখানে। তো এভাবে করে আরএসটি ধরে নিয়ে এটাও সলিউশন করতে পারি। তো ওই অঙ্কের সাথে এটা কিন্তু খুব একটা পার্থক্য নাই, বাট যে জিনিসটা মেইনলি হচ্ছে যে এটা বোঝার পার্থক্যটা রয়েছে, যেমন ট্রিভিয়াল সলিউশন আর নন ট্রিভিয়াল সলিউশনের পার্থক্য কিন্তু ওখানে রয়েছে। তো যাই হোক, এই ম্যাথটায় বুঝতে কারো সমস্যা আছে কিনা, বা এই পদ্ধতি সম্পর্কে যে বললাম হোমোজেনিয়াস সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার ম্যাপ যদি আসে তাহলে এটা কি লেখা থাকবে যে হোমোজেনিয়াস পদ্ধতিতে? হোমোজিনিয়াস তো পদ্ধতি না, হোমোজিনিয়াস দেখে বুঝতে হবে যে আমাদের হোমোজিনিয়াস মানে হচ্ছে দেখো শূন্য এখানে থাকবে বলে দেওয়া আছে, এখানে যদি হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম না বলে শুধু বলতো ইউজ গাউস জর্দান এলিমিনেশন মেথড টু সলভ দিস প্রবলেম, তো তাহলে তো তোমরা বুঝতে, কারণ আমরা জানি যে হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে কি ইকুয়ালের পরে সবগুলো জিরো হবে। তো এক্ষেত্রে আমরা একটা কনসিডারেশন মাথায় নিয়ে নিতে পারবো, এখানে আমরা বলেই দিয়েছি হয় ট্রিভিয়াল সলিউশন হবে না হলে ইনফিনিটি মেনি সলিউশন হবে। এক্স্যাক্টলি আমরা কোনো সলিউশন বের করতে পারবো না এটার জন্য, এটাই হচ্ছে মেইন কথা। ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল তো শুধু হ্যাঁ হ্যাঁ, এটা হোমোজেনিয়াস হোমোজেনিয়াস হবে। হুম, আর হোমোজেনিয়াস এর জন্য হবে। এখানে জিরো বলতে কি স্যার বোঝাচ্ছে যে স্যার প্রত্যেকটা রোতেই জিরো হবে? প্রত্যেকটা হ্যাঁ, এখানে প্রত্যেকটা রোতেই তো আমাদের ইকুয়ালের পরে জিরো আছে। জি স্যার, একটা রো এর নিচে, আচ্ছা একটা রো এর নিচের এলিমেন্ট গুলো যদি এখানে যদি প্রত্যেকটাই জিরো আছে, তুমি যতই ক্যালকুলেশন করো এইখানে জিরো কিন্তু কখনো চেঞ্জ হবে না। খেয়াল করে দেখো, কারণ এখানে সবগুলো জিরো আছে। তুমি কিন্তু যখন যোগ বিয়োগ করো তখন কোন পজিশনের সাথে যোগ হয়, যেমন এই 3 এর সাথে 15 এর যোগ বিয়োগ হবে, তাই না? 3 এর সাথে 18 এর যোগ বিয়োগ হবে, কিন্তু 3 এর সাথে তো এই জিরোর যোগ বিয়োগ হবে না, হবে? তো যার কারণে দেখা যাচ্ছে যে এখানে সবগুলোই জিরো আছে, যতই যোগ বিয়োগ করো এইখানে চেঞ্জ আসবে, এই লাস্টের ইকুয়াল এর পরের যে জিরো আছে ওখানে কখনোই চেঞ্জ আসতেছে না। ওখানে যদি অন্য কিছু একটা থাকতো, যেমন এখানে প্রথমটায় -5 থাকতো, তাহলে এখানে পুরোটা চেঞ্জ হয়ে যেতে পারতো, বাট অলওয়েজ সবগুলো জিরো মানে জিরো। সেক্ষেত্রে রো এর ক্ষেত্রে যেমন ভ্যালু নাই, কলমের ক্ষেত্রে ওইরকম ভ্যালু নেই। যেমন আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে একটা রো পুরোটা জিরো হয়ে আসছে, তো তার কিন্তু আমরা ভ্যালু নাই বলেছি। তো সেরকম যদি একটা কলম পুরোটা জিরো হয়ে আসছে তাহলে তারও ভ্যালু নাই, কারণ সেও অলওয়েজ জিরো, ডামি বলতে পারো আর কি, শুধু রাখা হয়েছে। যাই হোক, এটাই ছিল প্রসেস। এরপরে আমাদের আরেকটু আছে, আমরা আরেকটা সিস্টেম দেখি, সলভড বাই ব্যাক সাবস্টিটিউশন। তো আমরা ব্যাক সাবস্টিটিউশন জিনিসটা একটু দেখবো আমরা। ব্যাক সাবস্টিটিউশন যেটা হচ্ছে রো এসিলন ফর্মের মাধ্যমে করে যে সিস্টেমটা, আমরা যে ফার্স্ট যে ক্লাসে যে পদ্ধতিটা করেছিলাম সেটার নাম বলেছিলাম কি গাউস এলিমিনেশন মেথড, বা ওটার আরেকটা নাম হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন। ব্যাক সাবস্টিটিউশন মানেটা হচ্ছে এই যে প্রথমে লাস্টে পেয়েছি কি x6 এর মান, x6 এর মান থেকে এইখানে বসায় দিয়া এখানে একটা মান পাওয়া, তার আগেরটা মান বসায় দিয়া ওইগুলোর মান পাওয়া, বা ওইখানে ধরে নিয়ে মান পাওয়া, এই পদ্ধতিটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। তার মানে ব্যাক সাবস্টিটিউশন ইজ ওয়ান কাইন্ড অফ গাউস এলিমিনেশন মেথড। তো তোমাদের এটা জাস্ট কনফিউশনের জন্য বলা হতে পারে যে তোমরা এই ম্যাথটা ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে করো। ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে করতে হলে অবশ্যই সেটা কি গাউস এলিমিনেশন মেথড মানে রো এসিলন ফর্মে করতে হবে।
জাস্ট একটু জানার জন্য আর কি। ব্যাক সাবস্টিটিউশন ইজ ওয়ান কাইন্ড অফ গাউস এলিমিনেশন মেথড অথবা রো এচেলন ফর্মের মাধ্যমে সলভ করা একটা ম্যাথ, যেটা প্রথম ক্লাসে আমি দেখিয়েছি। তো জাস্ট সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। আর ওটা ওই ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে এখানে করে দেওয়া হয়েছে, কারণ প্রথম ম্যাথটা তো আমরা ব্যাক সাবস্টিটিউশন বা গাউস এলিমিনেশন মেথডে করেছি, কিন্তু আজকের যে ম্যাথটা করলাম সেটা কিন্তু আমরা গাউস এলিমিনেশন মেথডে করে নেই, গাউস জর্দানে করেছিলাম। তো সেই ম্যাথটাকেই গাউস এলিমিনেশন মেথডে করলে কিভাবে আসবে, একই মান আসবে, কারণ তুমি একটা ম্যাথ গাউস জর্দানে করে যে ম্যাথ যে সলিউশন পাবে, গাউস এলিমিনেশন মেথডে করলে ওই একই সলিউশনই কিন্তু পাবে, কারণ জিনিসটার সলিউশন তুমি যে পদ্ধতিই করো একই মান পাবা। বাট কোন পদ্ধতি একটু বড়, কোন পদ্ধতি একটু ছোট, কোন পদ্ধতির ক্যালকুলেশনটা একটু সহজ। সেই জন্য গাউস জর্দান মেথডটা হচ্ছে সবচাইতে মানে আপডেটেড জিনিস, কারণ ওখানে তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকে না, এক্স্যাক্টলি মান চলে আসে। আর গাউস এলিমিনেশন মেথডটা একটু আগের মেথড, যেখানে দেখা যাচ্ছে যে ওইখানে একটু ক্যালকুলেশনটা করতে হয়, তার মানে মানগুলো বসাইতে হয়, তারপরে x6 এর মানটা আবার এখানে বসাই দিতে হয়, এরপরে এইভাবে করে করে আসে আর কি। আশা করি বুঝতে পেরেছো। এখানে তেমন কিছু নাই, জাস্ট আমি নিয়মটা বোঝানোর জন্য তোমাদের বলেছি যে গাউস এলিমিনেশন মেথড ইজ ওয়ান কাইন্ড অফ ব্যাক সাবস্টিটিউশন মেথড। তার মানে ব্যাক সাবস্টিটিউশন এবং গাউস এলিমিনেশন মেথড এরা রো এচেলন ফর্মকে ফলো করে, আর গাউস জর্দান মেথড সে রিডিউসড রো এচেলন ফর্মের মাধ্যমে মানে ব্যবহার করে। তো এটাই কিন্তু মেইন কথা ছিল এই চারটা লেসনের মধ্যে, যে ব্যাক সাবস্টিটিউশন এন্ড গাউস এলিমিনেশন মেথড ইজ ওয়ান কাইন্ড অফ রো এচেলন ফর্ম, আর রিডিউসড রো এচেলন ফর্ম ইজ ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে গাউস জর্দান এলিমিনেশন মেথড। তার মানে গাউস জর্দান এলিমিনেশন মেথড হচ্ছে রিডিউসড রো এর জন্য। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে বলো সমস্যা থাকলে। কারো যদি সমস্যা থাকে বলো, না হলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই নিব। যদি সমস্যা থেকে থাকে বলো, আর না হলে আইডি গুলো দাও, তাহলে ক্লাস শেষ হয়ে যাচ্ছে আজকের মতো। আর এরপরের ক্লাস মনে হয় অনলাইনেই হবে। এরপরে স্যার আমাদের ভার্সিটি কি খুলবে করো যে মানে সামনের মাসে? হ্যাঁ 4 তারিখ খোলার তো সম্ভাবনা আছে। যদি এটা খুলে যায় তাহলে তো মনে করো যে আমরা ক্লাসরুমে ক্লাস নিব। সো স্যার রুটিন কি এটাই থাকবে? তখন রুটিন চেঞ্জ করে দেবে না? এখনো এখনো জানি না, এটা তো খুললে বোঝা যাবে। আপাতত তো এইভাবে চলতে থাকবে, দেখা যাক কি হয়, খুলুক আগে। যে রুটিন দেওয়া আছে সেই রুটিন চলবে। পরীক্ষা কি স্যার ভার্সিটিতেই হবে? হ্যাঁ ভার্সিটিতেই হবে, খুললে তো আর অনলাইন কন্টিনিউশন অবশ্যই অফিসিয়ালি করবে না। সেক্ষেত্রে আমি তোমাদের যেটা বলেছিলাম যে 10 মার্কস আমার হাতে যেটা আছে ওইটা আমি কাউন্ট করে নেবো। যেমন এখানে প্রথম 5 মার্কের অ্যাসাইনমেন্ট দিয়েছি, আজকে একটা 5 মার্কের অ্যাসাইনমেন্ট দিব, 10 মার্কস তোমাদের ওখানে যে আমাদের ছিল ওটা কাউন্ট হয়ে যাবে, সমস্যা নেই। অনলাইন প্রিপারেশন দিয়ে অনলাইনেই পরীক্ষা দেওয়া ভালো। হ্যাঁ অনলাইনে যেটুকু দিচ্ছি তো সেটাই দিচ্ছি, এরপরে তো আর আমরা নতুন করে যাচ্ছি না, আমাদের তো অফিসিয়াল, তখন তো আমরা রিটেন ক্লাস নিব, তাই না? তখন তো আর তোমাদের অনলাইনেই হবে না। তোমাদের অনলাইনে যেটুকুর জন্য 10 মার্কের জন্য আপাতত প্রিপারেশন নেওয়া হয়েছে, সেই 10 মার্কস তো আমি তোমাদের কনসিডারেশন দিচ্ছি। তোমাদের যে 10 মার্কস আছে ক্লাস অ্যাসাইনমেন্টে, ক্লাস পারফরমেন্সে, সেটা আমি নিচ্ছি। স্যার মিড কি স্যার ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারি লাস্টে নাকি মার্চ? হ্যাঁ ফেব্রুয়ারি লাস্টেই তাহলে হবে যদি 4 তারিখ খোলে, কারণ 4 তারিখের পর যদি আরো 10 দিন বেড়ে যায় তাহলে তো আর মিড অনলাইনই তাহলে নিতে হবে। ওটা ডিসিশনের উপর ডিপেন্ড করতেছে, সরকারের ডিসিশন। ওকে ক্লাস এই পর্যন্তই, সবাই আইডি গুলো দেও। দিছো? ওকে আইডি দেওয়া হলে লিভ নিতে পারো, আর অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ।